আমার নাম অনিক। এই বিশাল চৌধুরী বাড়ির ছোট ছেলে আমি। আমার বড় ভাইয়ের নাম ছিল তনয়। ছোটবেলা থেকেই ভাইয়া একটু অন্যরকম ছিল, চুপচাপ নিজের জগতে থাকতেই বেশি ভালোবাসত। বয়স বাড়ার সাথে সাথে তারই স্বভাবটাও যেন আরো গভীর হতে শুরু করলো। মা বাবা যখনই তার বিয়ের কথা তুলতেন, ভাইয়া প্রসঙ্গটা এড়িয়ে যেত। মা প্রায়ই আফসোস করে বলতেন, আমার বড় ছেলেটা কবে যে সংসারী হবে, কবে ঘরে একটা লক্ষ্মীর পা পড়বে। কিন্তু ভাইয়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। অবশেষে বাবার কড়া শাসনে ভাইয়াকে বিয়ের জন্য রাজি হতেই হলো। বাবা একদিন এক সাধারণ পরিবারের মেয়েকে দেখে এলেন। মেয়েটির নাম জয়ন্তী। বাবা এসে মাতে বলেছিলেন, মেয়েটার পরিবার হয়তো আমাদের সমকক্ষ নয়, কিন্তু মেয়েটার রূপে গুণে সাক্ষাৎ লক্ষ্মী। ওর চোখে মুখে একটা অদ্ভুত সরলতা আছে। জয়ন্তী বৌদির বাবাও আমার ভাইয়ের বয়স কিছুটা বেশি জেনেও এই বিয়েতে রাজি হয়েছিলেন, কারণ তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকত। বাবার কাছে শুনেছি তিনি নাকি বলেছিলেন, ছিলে বড়লোক, টাকা পয়সার অভাব নেই, আমাদের তো দুবেলা ঠিকমতো খাবার জোটে না, বয়স একটু বেশি হলে ক্ষতি কি, আমার মেয়েটা অন্তত সুখে থাকবে। এভাবেই এক প্রকার অসম্মতিতেই ভাইয়ার সাথে জয়ন্তী বৌদির বিয়েটা হয়ে গেল। ধুমধাম করে নতুন বউকে ঘরে তুলে আনা হলো। কিন্তু যে মানুষটার জন্য এত আয়োজন, সেই তনয় ভাইয়ার মধ্যে কোনো উচ্ছ্বাসই ছিল না। বিয়ের পর প্রথম কয়েকটা দিন বাড়িটা আত্মীয় স্বজনে ভরে থাকলেও ধীরে ধীরে সবাই চলে যাওয়ার পর এক শূন্যতা নেমে এলো, বিশেষ করে জয়ন্তী বৌদির জীবনে। আমি দেখতাম ভাইয়া বৌদির সাথে খুব একটা কথা বলতো না, প্রয়োজন ছাড়া তাদের মধ্যে কোনো আলাপ হতো না। দিনের বেশিরভাগ সময় ভাইয়া ব্যবসার কাজে বাইরে থাকতো, আর সন্ধ্যায় ফিরে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে যেত, ফিরতো অনেক রাতে। এই বিশাল বাড়ি, দামি আসবাবপত্র, আলমারি ভর্তি শাড়ি গয়না, কোনো কিছুই বৌদির একাকিত্ব ঘোচাতে পারছিল না। তার মুখটা সবসময় কেমন যেন মেঘলা হয়ে থাকত। ভাইয়া বৌদিকে সব রকম স্বাধীনতা দিয়েছিল। বলতো, তোমার যখন যা প্রয়োজন অনিককে বলবে, ও এনে দেবে, আর টাকার প্রয়োজন হলে আলমারির ড্রয়ার থেকে নিয়ে নেবে, কোনো কিছুর অভাব যেন না হয়। ভাইয়া প্রতি মাসে বৌদির বাবা মায়ের জন্যেও একটা মোটা অঙ্কের টাকা পাঠাতো। এই ব্যাপারটা বৌদিকে কিছুটা খুশি করলেও তার মনের ভেতরের শূন্যতা পূরণ করতে পারত না। একজন নারীর জীবনে স্বামীর সঙ্গের চেয়ে বড় আর কি হতে পারে? আমি প্রায়ই দেখতাম বৌদি ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে, অথবা সোফায় চুপচাপ বসে কি যেন ভাবছে। তার ওই বিষণ্ণ মুখটা দেখলে আমার খুব মায়া হতো। মাঝে মাঝে সাহস করে জিজ্ঞেস করতাম, বৌদি, তোমার কি মন খারাপ? সে একটা ম্লান হাসি দিয়ে বলতো, না রে অনিক, এমনিই বসে আছি। আমি বুঝতাম সে তার ভেতরের কষ্টগুলো কাউকে বলতে পারছে না, হয়তো ভাবত বললে যদি লোকে তাকে ভুল বুঝে। কিন্তু তার চোখ দুটোয় যে কি গভীর কষ্ট জমেছিল তা আমি স্পষ্ট পড়তে পারতাম। আমি তখন ছাত্র, কলেজ আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। চাইলেও বৌদিকে খুব বেশি সময় দিতে পারতাম না, কিন্তু যতবারই তার সামনে পড়তাম তার ওই একাকী মুখটা আমার বুকে এসে বিঁধত। মনে মনে ভাবতাম, ভাইয়া কেন এমন করছে? এত ভালো একটা মানুষকে কেন অবহেলা করছে? এমন করেই কাটতে লাগলো দিন, মাস। বিয়ের প্রায় 6 মাস কেটে গেল, কিন্তু ভাইয়া আর বৌদির সম্পর্কের কোনো উন্নতি হলো না। বৌদির নিঃসঙ্গ জীবনে আমিই ছিলাম একমাত্র জানালা, যেখান দিয়ে একটুখানি বাইরের আলো আসত। ভাইয়া বাড়িতে না থাকলে আমিই বৌদির খোঁজ খবর নিতাম। কলেজ থেকে ফেরার পথে তার জন্য কখনো ফুচকা, কখনো বা তার প্রিয় কোনো বই নিয়ে আসতাম। এসব ছোট ছোট জিনিস পেয়ে তার মুখে যে হাসিটা ফুটে উঠত, তা আমার সারা দিনের ক্লান্তি দূর করে দিত। কিন্তু এই সামান্য আনন্দটুকুও তার জীবনে স্থায়ী হলো না। একদিন হঠাৎ করেই ভাইয়া অসুস্থ হয়ে পড়ল। প্রথমে সাধারণ জ্বর মনে করা হলেও দিন দিন তার অবস্থা খারাপ হতে শুরু করল। শহরের সবচেয়ে বড় ডাক্তার দেখানো হলো। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল ভাইয়ার শরীরে এক জটিল রোগ বাসা বেঁধেছে, যা আগে থেকেই শনাক্ত করা যায়নি। খবরটা শোনার পর আমাদের পুরো পরিবারে যেন একটা বাজ পড়ল। মা কান্নায় ভেঙে পড়লেন, বাবা গম্ভীর হয়ে গেলেন, আর জয়ন্তী বৌদি, তার অবস্থা ছিল সবচেয়ে করুণ। সে সারা দিন ভাইয়ার পাশে বসে থাকত, সেবা করত।
তার চোখ মুখে ছিল রাজ্যের চিন্তা আর ভয়। যে মানুষটা তাকে কখনো ভালোবাসেনি, তার জন্যই বৌদির এই ব্যাকুলতা দেখে আমি অবাক হতাম। হয়তো এটাই বাঙালি নারীর ধর্ম, স্বামীর প্রতি তার দায়িত্ববোধ। দিন দিন ভাইয়ের শরীর আরও খারাপ হতে লাগল। দামি চিকিৎসা, ডাক্তারদের আপ্রাণ চেষ্টা কোনো কিছুই কাজে আসছিল না। ভাইয়া ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময়টাতে বৌদি এক মুহূর্তের জন্যও ভাইয়ার পাশ থেকে সরেনি। খাওয়া দাওয়া ঘুম সব কিছু ভুলে সে শুধু স্বামীর সেবা করে গেছে। অবশেষে সেই কালো দিনটা এলো। এক বর্ষার রাতে ভাইয়া আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। মুহূর্তেই আমাদের সাজানো পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। মায়ের কান্না, বাবার নীরব চোখের জল আর আত্মীয়দের আহাজারিতে বাড়িটা ভারী হয়ে উঠল। কিন্তু আমি তাকিয়েছিলাম বৌদির দিকে। সে কাঁদছিল না, পাথর হয়ে গিয়েছিল। তার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ছিল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ভাইয়ার নিথর দেহর দিকে। ভাইয়ার মৃত্যুর পর বৌদির জীবনটা আরও শূন্য হয়ে গেল। যেটুকু অবলম্বন ছিল সেটাও হারিয়ে গেল। সে একেবারে একা হয়ে পড়ল। তার পরনের রঙিন শাড়ি বদলে গেল সাদা থানে, হাতের চুড়িগুলো ভেঙে ফেলা হলো, হাসি খুশি মুখটা ঢেকে গেল বিষাদের কালো চাদরে। আমি দেখতাম সে ঘন্টার পর ঘন্টা ভাইয়ার ঘরে একা বসে থাকত, দেয়ালে টাঙানো ভাইয়ার ছবিটার দিকে তাকিয়ে থাকত। আমার মনে হতো এই পৃথিবীতে তার চেয়ে একা আর কেউ নেই। তার একাকিত্ব যেন চার দেয়ালের গণ্ডি ছাড়িয়ে পুরো আকাশটাকে গ্রাস করে ফেলেছে। স্বামীর মৃত্যুর পর অনেক হিসেবে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, বৌদিকে আমি আর একা হতে দেব না, তাকে এই কষ্ট থেকে বের করে আনতেই হবে। সেদিন থেকে আমি বৌদির ছায়াসঙ্গী হয়ে উঠলাম। তাকে বলতাম, তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি তো আছি। কিন্তু আমি জানতাম আমার এই আশ্বাসটুকু তার বিশাল শূন্যতার কাছে অতি তুচ্ছ। ভাইয়ার মৃত্যুর পর প্রথম কয়েকটা মাস বৌদি কোনো কথা বলাই বন্ধ করে দিয়েছিল। সে যেন নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে নিয়েছিল, যার ভেতরে আর কাউকে প্রবেশ করতে দিত না। মা বাবাও নিজেদের শোক সামলাতে ব্যস্ত ছিলেন। এই বিশাল বাড়িতে বৌদির একাকিত্ব আরও প্রকট হয়ে উঠল। আমি ঠিক করলাম, এভাবে চলতে দেওয়া যায় না। আমি প্রতিদিন সকালে এক কাপ গরম চা নিয়ে বৌদির ঘরের দরজায় গিয়ে দাঁড়াতাম। প্রথম প্রথম সে দরজা খুলত না। আমি দরজার বাইরেই চায়ের কাপ রেখে চলে আসতাম। কয়েকদিন পর সে দরজা খুলতে শুরু করলো, কিন্তু আমার সাথে কোনো কথা বলতো না, শুধু চাটা নিত। আমি হাল ছাড়িনি। আমি তার সাথে বসে ছোট ছোট গল্প করার চেষ্টা করতাম। কলেজের কথা, বন্ধুদের কথা, শহরের নতুন কোনো ঘটনার কথা। সে চুপ করে শুনত, কোনো প্রতিক্রিয়া দেখাতো না। কিন্তু আমি বুঝতে পারতাম আমার উপস্থিতিটা ধীরে ধীরে তার কাছে সহজ হয়ে উঠছে। একদিন সকালে চা নিয়ে গিয়ে দেখি বৌদি কাঁদছে। আমি তার পাশে বসে আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বৌদি, কাঁদছো কেন? সেদিন সে প্রথম আমার কাছে তার মনের কথা বলল। কাঁদতে কাঁদতে বলল, আমার ভাগ্যটা কেন এমন হলো রে অনিক। না পেলাম স্বামীর ভালোবাসা, না পেলাম সংসার করার সুযোগ। এখন এই সাদা শাড়ি পরে বাকি জীবনটা কিভাবে কাটাবো? তার কষ্টগুলো যেন আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসছিল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, এভাবে ভেঙে পড়লে চলবে? জীবন তো থেমে থাকে না বৌদি, তোমাকে শক্ত হতে হবে। সেদিন থেকে আমাদের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হলো। সে আমার সাথে তার মনের কষ্টগুলো ভাগ করে নিতে শুরু করলো। তার একাকিত্ব, তার না পাওয়ার বেদনা, সব কিছুই সে আমাকে বলতো। আমি একজন ভালো শ্রোতার মতো তার সব কথা শুনতাম। আমি তার সব প্রয়োজনের দিকে নজর রাখতে শুরু করলাম। তার কি খেতে ইচ্ছে করছে, কোন বইটা পড়তে ইচ্ছে করছে, সব কিছুর খেয়াল রাখতাম। বাজার থেকে ফেরার সময় তার জন্য তার প্রিয় ফুল কিনে আনতাম। আমার এসব ছোট ছোট যত্ন তার জীবনে নতুন করে রঙের ছোঁয়া লাগাতে শুরু করলো। তার মুখে আবার অল্প অল্প হাসি ফুটতে শুরু করলো। আমার আন্তরিক আচরণ তার খুব ভালো লাগতো। সে প্রায়ই বলতো, অনিক, তুই না থাকলে আমার কি যে হতো। তুই আমার জন্য যা করছিস তা কেউ করে না। আমি হাসি মুখে বলতাম, একে বলছো বৌদি? আমি তো আমার দায়িত্ব পালন করছি। তুমি আমার বড় ভাইয়ের স্ত্রী, আমার কাছে মায়ের মতো। ধীরে ধীরে অনিকের প্রতিটি কথাই তাকে গভীরভাবে ভাবাতে শুরু করল।
সে আমার উপর মানসিকভাবে ভরসা করতে শুরু করলো। তার জীবনের ছোট বড় সব সিদ্ধান্ত সে আমার সাথে আলোচনা করে নিত। আমাদের এই সম্পর্কটা বাড়ির অন্যদের চোখেও পড়তে শুরু করলো। মা মাঝে মাঝে বলতেন, অনেক ছেলেটা জয়ন্তীর খুব খেয়াল রাখে। আহা, বেচারির জীবনটা এমন হয়ে গেল। কিন্তু আমি জানতাম না, আমার এই সেবা ও যত্ন তার মনে হয়তো ভিন্ন কোনো আশার জন্ম দিচ্ছে। তার একাকী মনে আমার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হচ্ছে, যা ছিল আমার ধারণার বাইরে। আর ঠিক তখনই আমি প্রথমবার তাকে বললাম, বৌদি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার কথা শুনে তার চোখে মুখে একটা অদ্ভুত আগ্রহ ফুটে উঠল। সে বলল, কি কথা রে অনিক, বল। আমি একটু ইতস্তত করে বললাম, এখন নয়, পরে বলবো। আমার এই না বলা কথাটা তার মনে একটা রহস্যের জন্ম দিল। সে অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করল আমার সেই বিশেষ কথাটি শোনার জন্য। আমার সেই অর্ধেক বলে থেমে যাওয়া কথাটা বৌদির মনে একটা নতুন কৌতূহলের জন্ম দিয়েছিল। সে হয়তো ভাবতে শুরু করেছিল আমি তাকে নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাই। তার নিঃসঙ্গ জীবনে আমার উপস্থিতিটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে সে আমাকে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। একদিন বৌদির শরীরটা খুব খারাপ করল। সারা দিন কিছু খায়নি, আর বিকেল থেকে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো। আমি ডাক্তার ডেকে আনলাম। ডাক্তার ওষুধ দিয়ে বললেন, দুশ্চিন্তা আর অনিয়মের কারণে এমনটা হয়েছে, তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। রাতে আমি যখন তার জন্য খাবার নিয়ে গেলাম, দেখি যন্ত্রণার কারণে সে অস্থির হয়ে আছে। আমি তার পাশে বসে বললাম, খুব কষ্ট হচ্ছে বৌদি? সে চোখের ইশারায় হ্যাঁ বলল। আমার খুব মায়া হলো। আমি রান্নাঘর থেকে একটা বাটিতে করে ঠান্ডা জল আর এক টুকরো পরিষ্কার কাপড় নিয়ে এলাম। তার পাশে বসে বললাম, বৌদি, আমি আপনার মাথায় জলপট্টি দিয়ে দিই, এতে মাথা ব্যথা কিছুটা কমবে। আমার কথা শুনে সে অবাক হয়ে আমার দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে দুর্বল গলায় বলল, তোর এত কষ্ট করতে হবে না অনিক, আমি ঠিক হয়ে যাব। আমি তার কথায় কান না দিয়ে বললাম, এ কি বলছেন বৌদি, আমি তো আপনার সেবা করতে চাইছি। অসুস্থ মানুষের যত্ন না নিলে সে তো আরও অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া বড়দের সেবা করলে সৃষ্টিকর্তাও খুশি হন। আমাকে এই সুযোগটা দিন। আমার কথায় সে আর আপত্তি করল না। আমি খুব যত্ন করে তার কপালে জলপট্টি দিতে লাগলাম। সে চোখ বন্ধ করে শুয়ে রইল। আমি অনেকক্ষণ তার পাশে বসে রইলাম, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে বৌদির শরীরটা কিছুটা ভালো ছিল। আমি চা নিয়ে যেতেই সে আমার দিকে তাকিয়ে একটা স্নিগ্ধ হাসি দিল। বলল, কাল রাতে তুই না থাকলে আমার যে কি হতো। তুই খুব ভালো ছেলে অনিক। তার প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি আমার মনে দাগ কাটত, কিন্তু আমি সেটাকে কেবলই বৌদের স্নেহ হিসাবেই দেখতাম। আমি বুঝতেই পারিনি যে আমার এই সেবা যত্ন তার মনে অন্য কোনো আশার আলো জ্বালিয়ে দিচ্ছে। সে হয়তো ভাবছিল আমিই তার জীবনের একমাত্র অবলম্বন, আমিই তাকে এই একাকিত্বের অন্ধকার থেকে বের করে আনব। সে হয়তো মনে মনে এমন একটা ভবিষ্যতের ছবি আঁকছিল যেখানে আমি আর সে একসাথে থাকব। মাঝে মাঝে সে আমাকে বলতো, অনিক, তুই যে বলেছিলি একটা কথা বলবি, সেটা কবে বলবি? আমার কিন্তু শুনতে খুব ইচ্ছে করছে। আমি হাসি মুখে বলতাম, বলবো তো, একটু অপেক্ষা করো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। আমার এই উত্তর তার কৌতূহল আর আশা দুটোকেই আরো বাড়িয়ে দিত। সে অধীর আগ্রহে সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। আমি তার চোখের দিকে তাকালে এক অদ্ভুত আভা দেখতে পেতাম, যা আগে কখনো দেখিনি। একটা প্রত্যাশার আলো তার পুরো মুখটাকে উজ্জ্বল করে রাখত। আমি ঘুণাক্ষরেও টের পাইনি আমার অজান্তেই আমি তার মনে এক বিশাল স্বপ্নের বীজ বপন করে দিয়েছি। এর কিছুদিন পরেই আমার ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। পড়াশোনার চাপ বাড়ল। এখন আর আগের মতো বৌদিকে বেশি সময় দিতে পারতাম না। দিনের বেশিরভাগ সময় নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এর মাঝেও আমি বৌদির খোঁজ নিতে ভুলতাম না। সকালে চা দেওয়া, দুপুরে একসাথে খাওয়া, এই নিয়মগুলো আমি বজায় রেখেছিলাম। পরীক্ষার দিন সকালে আমি তৈরি হয়ে প্রথমে মায়ের ঘর থেকে আশীর্বাদ নিলাম, তারপর গেলাম বৌদির ঘরে। সে তখন পূজায় বসেছিল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম।
পূজা শেষ করে সে আমার দিকে ফিরতেই আমি নিচু হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আমার এমন আচরণে সে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আমার মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলল, অনেক বড় হো, অনেক, পরীক্ষায় খুব ভালো ফল করবি দেখিস। তার প্রতিটি আচরণ, তার চোখের স্নেহ, সব কিছুই আমার মনে দাগ কাটত, কিন্তু আমি সেটাকে কেবলই বৌদির স্নেহ হিসাবেই দেখতাম। আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছিল। একজন বড় বোনের মতো, একজন অভিভাবকের মতোই সে আমাকে আশীর্বাদ করছিল। আমি জানতাম না এই প্রণাম তার মনে কতটা গভীর প্রভাব ফেলেছিল। সে হয়তো ভেবেছিল আমি তাকে আমার জীবনে সবচেয়ে উঁচু স্থানটা দিতে চলেছি। পরীক্ষা শুরু হয়ে গেল। একটা করে পরীক্ষা শেষ হয় আর আমার বুকের ভেতর জমানো কথাগুলো বলার তাগিদ বাড়তে থাকে। আমি জানতাম এই কথাগুলো বলার জন্য বৌদির সাহায্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। একদিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ একটা দোকানের সামনে চোখ আটকে গেল। কিছু সুন্দর কাচের চুড়ি সাজানো ছিল। কেন জানি না আমার মনে হলো বৌদির জন্য চুড়িগুলো কিনে নিয়ে যাই। ভাইয়ার মৃত্যুর পর থেকে তার হাত দুটো একদম খালি। এই চুড়িগুলো হয়তো তার হাতে পরানো যাবে না, কিন্তু উপহার হিসেবে তো দেওয়া যায়। আমি এক বাক্স সবুজ কাঁচের চুড়ি কিনে বাড়ি ফিরলাম। বৌদি তখন বারান্দায় বসেছিল। আমাকে দেখি জিজ্ঞেস করল, কেমন হলো আজকের পরীক্ষা? আমি হেসে বললাম, খুব ভালো, তোমার আশীর্বাদ সাথে ছিল যে, তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার হাতে একটা ছোট্ট প্যাকেট দেখে তার চোখে মুখে বিস্ময় আর আনন্দ একসাথে খেলা করে গেল। সে জিজ্ঞেস করল, কি এনেছিস? আমার জন্য আবার কি আনার ছিল? আমি প্যাকেটটা তার হাতে দিয়ে বললাম, খুলে দেখো। সে খুব সাবধানে প্যাকেটটা খুলল। ভেতরে সবুজ চুড়িগুলো দেখে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, এগুলো আমার জন্য? হ্যাঁ, তোমার সবুজ রং খুব পছন্দ, তাই না? সে কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। আমি তখন বললাম, বৌদি, আমার উপহারটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমার একটা কথা রাখতে হবে। সে আগ্রহ নিয়ে বলল, কি কথা বল, আমি তোর সব কথা রাখব। আমি বললাম, আমার আর মাত্র 2টো পরীক্ষা বাকি আছে। সেটা শেষ হলেই আমি তোমাকে আমার মনের কথাটা বলবো, কিন্তু আমি যা বলবো সেটা কিন্তু আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মাকে কিছু বলা যাবে না, কথা দাও? বৌদি এক মুহূর্তেও দেরি না করে রাজি হয়ে গেল। সে ভাবল আমি হয়তো আমাদের সম্পর্কের কথা মাকে জানাতে বারণ করছি। সে তার কল্পনার জগতে এতটাই ডুবে গিয়েছিল যে আমার কথার অন্য কোনো অর্থ সে খুঁজেই পায়নি। সে চুরির বাক্সটা ধরে আমার পরীক্ষা শেষ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। আমার সেই কথার পর বৌদির অপেক্ষার প্রহর যেন আরও দীর্ঘ হয়ে গেল। তার প্রতিটি মুহূর্ত কাটছিল এক অদ্ভুত উত্তেজনার মধ্যে দিয়ে। সে মনে মনে হয়তো হাজারো স্বপ্নের জাল বুনছিল। আমার শেষ 2টো পরীক্ষার মাঝের দিনগুলো তার কাছে বছরের মতো মনে হচ্ছিল। আমি দেখতাম সে এখন আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি থাকত। নিজের প্রতিও যেন একটু যত্নশীল হয়েছিল। চুলটা পরিপাটি করে আঁচড়ানো, শাড়িটা সুন্দর করে পরা, তার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। সে হয়তো নিজেকে আমার সেই না বলা কথার জন্য প্রস্তুত করছিল। বাড়ির অন্যরাও তার এই পরিবর্তনটা লক্ষ্য করছিল। মা একদিন আমাকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলেন, কিরে অনেক, জয়ন্তীর মধ্যে ইদানিং একটা পরিবর্তন দেখছি, ও কি ভালো আছে? আমি শুধু হেসে বলেছিলাম, হ্যাঁ মা, ও এখন ভালো আছে। আমি বুঝতে পারছিলাম না যে এই ভালো থাকার কারণটা আমি নিজেই। আমার সামান্য যত্ন, আমার একটু সঙ্গ আর আমার সেই রহস্যময় প্রতিশ্রুতি, এই সব কিছু মিলিয়ে সে এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে, যে জীবনের কেন্দ্রে রয়েছি আমি। পরীক্ষার আগের রাতে আমি যখন পড়াশোনা করছিলাম, বৌদি আমার জন্য কফি নিয়ে এলো। সে আমার টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, খুব পড়াশোনা করছিস? কালকের পরীক্ষাটা শেষ হলেই তো তোর ছুটি। আমি কফির কাপটা হাতে নিয়ে বললাম, হ্যাঁ, তারপরেই তোমাকে আমার সেই কথাটা বলবো। আমার মুখে কথাটা শুনে সে কিছুটা লজ্জা পেল এবং তার মুখভাব বদলে গেল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমি তার এই লজ্জার কারণটা তখনও ধরতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো আমার কোনো গোপন কথা শুনবে বলে সে কিছুটা নার্ভাস। শেষ পরীক্ষার দিন সকালটা ছিল অন্যরকম।
বৌদি খুব ভোরে উঠে আমার জন্য পায়েস রান্না করেছিল। আমাকে খাইয়ে দেওয়ার সময় তার হাত কাঁপছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে বৌদি, তোমার শরীর ঠিক আছে তো? সে মাথা নেড়ে হ্যাঁ বলল, কিন্তু তার চোখ দুটো যেন অন্য কথা বলছিল। তাতে ছিল অপেক্ষা, উত্তেজনা আর সামান্য ভয়। সে হয়তো ভাবছিল আজকেই তার জীবনে সবচেয়ে বড় দিন হতে চলেছে। আজই তার সব একাকিত্বের অবসান হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি যখন আবার তার পা ছুঁয়ে প্রণাম করতে গেলাম, সে আমাকে ধরে ফেলল। আমার মাথায় হাত রেখে বলল, আজ আর প্রণাম করতে হবে না, শুধু আমার একটা বিশ্বাস রাখিস। আমি তার কথার গভীরতা না বুঝেই মাথা নাড়লাম। পরীক্ষার হলে বসে প্রশ্নের উত্তর লেখার সময়ও আমার মাথায় বৌদির মুখটা ভাসছিল। আমি ভাবছিলাম বাড়ি ফিরে কিভাবে কথাটা তাকে বলবো। সে কি আমার কথা শুনে অবাক হবে? সে কি আমাকে সাহায্য করবে? হাজারো প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অবশেষে পরীক্ষা শেষ হলো। শেষ ঘন্টার আওয়াজটা আমার কানে যেন মুক্তির বার্তা নিয়ে এলো। আমি খাতা জমা দিয়ে হলের বাইরে বেরিয়ে এলাম। বুকের ভেতর একটা অদ্ভুত ধুকপুকনি। একদিকে পরীক্ষা শেষ হবার আনন্দ, অন্যদিকে আমার জীবনের একটা বড় সত্য প্রকাশ করার উত্তেজনা। আমি হাসি মুখে বাড়ির পথে রওনা হলাম। আমি জানতাম বাড়িতে একজন মানুষ আমার জন্য অধীর আগ্রহে বসে আছে, আগ্রহে অপেক্ষা করে আছে। পরীক্ষা শেষ করে আমি যখন বাড়িতে পা রাখলাম, তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে মনে হলো। মা বাবা হয়তো বাইরে গেছেন। সারা বাড়িতে পিন পতন নীরবতা, শুধু বসার ঘরে একটা মৃদু আলো জ্বলছিল। আমি ভেতরে ঢুকতেই দেখলাম বৌদি সোফায় বসে আছে। তার সামনে টিপয়ের ওপর এক গ্লাস জল রাখা। সে এতটাই অন্যমনস্ক ছিল যে আমার পায়ের শব্দ শায়দ শুনতে পায়নি। তার দৃষ্টি ছিল শূন্যে। তার মুখটা দেখে মনে হচ্ছিল সে কোনো গভীর চিন্তায় মগ্ন। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই সে চমকে উঠল। আমাকে দেখে তার মুখে একটা স্বস্তির হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়িয়ে বলল, এসে গেছিস? কেমন হলো পরীক্ষা? খুব ভালো, আমি হাসি মুখে উত্তর দিলাম। তোমার জন্যই তো সব ভালো হলো। আমার কথা শুনে সে আবার লজ্জা পেল। বলল, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসলাম। বৌদি খুব যত্ন করে আমার জন্য খাবার বেড়ে দিল। তার পছন্দের সব পদই সে রান্না করেছে। কিন্তু আমি লক্ষ্য করলাম সে নিজে কিছুই খাচ্ছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে অধীর আগ্রহ। খাওয়া শেষ হলে আমি বললাম, বৌদি, তুমি কিছু খেলে না? সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার খিদে নেই, তুই আগে বল, তোর কি কথা বলার ছিল? আমার আর অপেক্ষা করতে ভালো লাগছে না। তার গলার স্বরে ছিল এক ধরনের আকুতি। আমি বুঝতে পারলাম তাকে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। আমি তার দিকে তাকালাম। দেখলাম তার পুরো মুখটা প্রত্যাশায় উজ্জ্বল। তার চোখ দুটো আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কিভাবে বলবো কথাটা? আমি ইতস্তত করে বললাম, বসার ঘরে চলো, সেখানেই বলছি। আমরা দুজনেই বসার ঘরের সোফায় এসে বসলাম। ঘরের নীরবতাটা যেন আরও বেড়ে গেল। আমার হার্টবিট আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। আমি কি বলবো তা শোনার জন্য বৌদি যেন তার সমস্ত সত্তা দিয়ে অপেক্ষা করছিল। তার মুখটা দেখে আমার খুব মায়া হচ্ছিল। মনে হচ্ছিল আমার কথাগুলো হয়তো তাকে কষ্ট দেবে। সে আমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, কি রে, চুপ করে আছিস কেন? বল, কি বলবি? আমি সাহস সঞ্চয় করে তার দিকে তাকালাম। তার মনটা আজ খুব খারাপ, এটা আমি তার মুখ দেখেই বুঝতে পারছিলাম। আমি জিজ্ঞেস করলাম, বৌদি, আপনার কি মন খারাপ? আমার প্রশ্নে তার চোখের কোণে জল চলে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, তুই কি বলবে বলেছিলি সেটা আগে বল। তোর না বলা কথাগুলো শোনার জন্যই আমি সকাল থেকে অপেক্ষা করে আছি। আমার বুকের ভেতরটা কেমন যেন করছে। আমি বুঝলাম আর দেরি করা ঠিক নয়। যা বলার তা এখনই বলে দেওয়া উচিত। আমি একটা গভীর শ্বাস নিলাম। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলার জন্য নিজেকে প্রস্তুত করলাম। কিন্তু আমি জানতাম না আমার এই কথাগুলো বৌদির সাজানো স্বপ্নের প্রাসাদটিকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেবে। আমি তার চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম,
ঘরের নিস্তব্ধতা ভেঙে আমি অবশেষে মুখ খুললাম। আমার প্রতিটি শব্দ যেন খুব মেপে মেপে বলছিলাম, বৌদি। আমি খুব শান্ত গলায় শুরু করলাম, আমি জানি তুমি অনেক দিন ধরে আমার কথাটা শোনার জন্য অপেক্ষা করছো। কথাটা খুব ব্যক্তিগত, তাই কাউকে বলতে পারছিলাম না, কিন্তু তোমাকে আমার সবচেয়ে বেশি বিশ্বাস, তাই তোমাকেই প্রথম বলছি। আমার এই ভূমিকায় বৌদির মুখের অভিব্যক্তি আরও জটিল হয়ে উঠল। তার চোখে আশা আর ভয় মিশানো এক অদ্ভুত দৃষ্টি। আমি আর ভূমিকা না করে সরাসরি বললাম, বৌদি, আমি একটি মেয়েকে খুব ভালোবাসি। ওর নাম নীলা। আমরা একই কলেজে পড়তাম। ও খুব ভালো একটা মেয়ে। আমি ওকে পবিত্রভাবে বিয়ে করে আমার জীবনসঙ্গিনী করতে চাই। আমার কথাগুলো যেন এক একটা ধারালো ছুরির মতো বৌদির বুকে গিয়ে বিঁধল। তার উজ্জ্বল মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তার চোখের সব আলো যেন এক ফুৎকারে নিভে গেল। সে পাথরের মতো আমার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো সামান্য কাঁপছিল। আমি যা বলেছিলাম তা শোনার জন্যে সে মোটেও প্রস্তুত ছিল না। আমি তার অবস্থা দেখে কিছুটা ঘাবড়ে গেলাম। বললাম, বৌদি, তুমি কিছু বলছো না যে? অনেকক্ষণ পর সে খুব ক্ষীণ ভাঙা গলায় বলল, এই কথাটাই তুই আমাকে বলতে চাইছিলিস? হ্যাঁ বৌদি, আমি চাই তুমি মা বাবাকে এই ব্যাপারে বুঝিয়ে বলো। তারা তোমার কথা ফেলতে পারবেন না। তোমার সাহায্য আমার খুব দরকার। আমার কথা শুনে তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সে কান্না ভেজা গলায় বলল, আর এই কথাটাই তুই তোর মাকে বলতে বারণ করেছিলি? আমি সরলভাবে বললাম, হ্যাঁ, আমি চেয়েছিলাম আমার পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি তোমাকে সব গুছিয়ে বলবো, যাতে তুমি মা বাবাকে রাজি করাতে পারো। তাই বলেছিলাম আমার কথা না বলা পর্যন্ত যেন মাকে কিছু না বলো। বৌদির চোখ জলে ভরে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি ভেবেছিলাম তুই হয়তো আমার কথাই ভাবছিস। তার কথাগুলো কান্নার তোড়ে আটকে গেল, কিন্তু তার না বলা বাক্যটা আমি বুঝতে পারলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি কি তাহলে এতদিন ধরে ভুল করেছি? আমার সেবা, আমার যত্ন, আমার সঙ্গ, এসবকে কি বৌদি অন্য কিছু ভেবে নিয়েছে? আমি হতভম্ব হয়ে বললাম, বৌদি, আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে সবসময় আমার মায়ের মতো শ্রদ্ধা আর স্নেহ করি। ভাইয়া চলে যাওয়ার পর আপনি একা হয়ে গিয়েছিলেন, তাই আমি ছোট ভাই হিসেবে আমার কর্তব্য পালন করেছি মাত্র। আমি তো আপনাকে আমার মায়ের আসনেই রেখেছি। আমার কথাগুলো শুনে বৌদির কান্না যেন আরও বেড়ে গেল, কিন্তু এই কান্নার মধ্যে কোনো অভিযোগ ছিল না, ছিল নিজের ভুল বোঝার যন্ত্রণা। সে বুঝতে পারছিল আমি নির্দোষ, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তার একাকী আর অসহায় মনটাই আমার যত্নকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। অনেকক্ষণ কান্নার পর সে ধীরে ধীরে শান্ত হল। চোখ মুছে আমার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি হাসল। বলল, তোর কোনো দোষ নেই অনিক, দোষ আমার ভাগ্যের আর আমার পরিস্থিতির। তুই সত্যিই খুব ভালো একটা ছেলে, তোর মনের ভেতরে কোনো কালিমা নেই। তার কথা শুনে আমার খুব ভালো লাগলো, আবার কষ্টও হলো। আমি বুঝতে পারছিলাম আমার অজান্তেই আমি তাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছি। পরের দিন বৌদি নিজেকে সামলে নিল। সে নিজে গিয়ে মা বাবার সাথে কথা বলল। তার কথাতেই মা বাবা নীলার সাথে আমার বিয়েতে রাজি হলেন। ধুমধাম করে আমাদের বিয়ে হলো। বিয়ের প্রতিটি অনুষ্ঠানে বৌদি সামনে থেকে সব কাজ করল, যেন কিছুই হয়নি। কিন্তু তার হাসির আড়ালে যে গভীর কষ্টটা লুকিয়েছিল, তা আমি ছাড়া আর কেউ হয়তো দেখেনি। অনিকের বিয়ের কিছুদিন পর জয়ন্তী তার শ্বশুর শাশুড়ির কাছে নিজের বাবার বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চাইল। তিনি তাদের বোঝালেন যে নতুন দম্পতির জন্য জায়গা করে দেওয়া উচিত এবং তার নিজেরও এখন একটা নতুন শুরু প্রয়োজন। তারা প্রথমে রাজি না হলেও জয়ন্তীর যুক্তির কাছে হার মানলেন। এক বিকেলে জয়ন্তী একটা ছোট ব্যাগ গুছিয়ে সেই বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় নিল, যে বাড়ি তাকে ঐশ্বর্য দিয়েছিল কিন্তু শান্তি দেয়নি, আশ্রয় দিয়েছিল কিন্তু সঙ্গ দেয়নি। গল্পের শিক্ষা:
এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কারো মনের অবস্থা পুরোপুরি না বুঝে তাকে নিয়ে কোনো গভীর আশা করা উচিত নয়। বিশেষ করে যখন কেউ মানসিকভাবে দুর্বল বা একাকী থাকে, তখন অন্যের সহানুভূতি বা যত্নকে ভুলভাবে ব্যাখ্যা করার সম্ভাবনা থাকে। প্রতিটি সম্পর্কের একটা সীমা থাকে এবং সেই সীমাকে সম্মান করা উচিত। অন্যের নিঃস্বার্থ ভালোবাসাকে ভুল বোঝার আগে তার পেছনের উদ্দেশ্যটা সঠিকভাবে জানা প্রয়োজন, নতুবা এতে কেবল কষ্টই বাড়তে পারে।